প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী সকলকেই প্রচেষ্টা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। এখন আমরা এক নতুন পর্বে যোগদান করেছি, অর্থাৎ মাধ্যমিক 2021-এর সম্ভাব্য বহুবিকল্প ভিত্তিক প্রশ্নের যে আলোচনা শুরু হয়েছে, আজকে তার তৃতীয় পর্ব। এখানে আমরা বেছে নিয়েছি একটি অধ্যায়কে। পূর্বে আমরা বহির্জাত শক্তি সম্পর্কেই পড়ছিলাম, সেই রেস ধরেই আজকে আমরা আলোচনা বা বিশ্লেষণ করব হিমবাহ এবং বায়ুর কাজ। আমরা আগে বলেছি যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এর উত্তর করতে গেলে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে 4টি বিকল্প দেওয়া থাকে, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের 4টি করে বিকল্প দেওয়া থাকে। সেই 4টি বিকল্প থেকে একটি উত্তর আমাদেরকে সঠিকভাবে বেছে নিতে হবে। এর জন্য যেটা প্রয়োজন সেটা হলো যে পাঠ্যাংশকে নিবিড়ভাবে পঠন করা এবং ক্লাসের পড়াগুলোকে আর সেই পাঠ্যাংশের সঙ্গে যোগসূত্র স্থাপন করে আমরা একটা যে জ্ঞান, বোধ এবং প্রয়োগ দক্ষতা, এই সামর্থ্যগুলো অর্জন করি, সেই সামর্থ্যের মধ্য দিয়ে এই উত্তরগুলোকে সঠিকভাবে নির্বাচন করা সম্ভব। তাই পাঠ্যাংশকে ভালোভাবে পড়তে হবে। আজকে আমরা এই হিমবাহ এবং বায়ুর কাজ থেকে যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলো আমরা নির্বাচন করেছি সম্ভাব্য প্রশ্নাবলী হিসাবে, সেগুলির দিকে আমরা নজর রাখব। এখন চলে যাব হিমবাহের অংশে। আমরা জানি যে হিমবাহ একটি বহির্জাত শক্তি। এই হিমবাহ আর বর্তমানে উঁচু পার্বত্য অঞ্চল এবং মেরু অঞ্চলে কাজ করে চলেছে এবং পূর্বেও হিমযুগের সময় এদের কার্যপ্রবাহ অব্যাহত ছিল। এখন আমরা অন্তর্বর্তী হিমযুগে অবস্থান করছি। এই অন্তর্বর্তী হিমযুগেও আমাদের বিভিন্ন যে হিমবাহের যে কাজ, সেই কাজগুলি কিন্তু রয়েছে। সেখান থেকে আমাদের যে পাঠ্যাংশের অংশ আছে, এখান থেকে যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো দিকে আমরা এখন চলে যাব। আমরা জানি যে হিমবাহকে উপমা স্বরূপ যদি বলা যায় তাহলে বলা হবে যে বরফের নদী। কিন্তু নদীর মতো এতটা গতিশীল, মানে তীব্র গতিবেগ সম্পন্ন নয়। আমরা খালি চোখে এর গতি সবসময় দেখতে পাই না। কোনো ক্ষেত্রে আমরা দেখি যে সারা দিনে হয়তো 2 সেন্টিমিটার কি 3 সেন্টিমিটার হিমবাহের কোনো হিমবাহের ক্ষেত্রে এর গতি রয়েছে। তাই নদী অর্থে এর গতিশীলতাকে বোঝানোর জন্য বরফের নদীর সঙ্গে তুলনা করা হয়, অর্থাৎ যেখানে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বরফ রয়েছে এবং তার গতিশীলতা প্রবাহমান এবং গতিশীলতা রয়েছে, সেগুলোই হিমবাহ। সেই হিমবাহর যে অংশ, সেই এখান থেকে আমরা আর বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলোকে দেখে নেব। প্রথম প্রশ্ন যেটা দেওয়া আছে যে পৃথিবীর বৃহত্তম পার্বত্য উপত্যকা হিমবাহ। এই প্রশ্নে আমরা হিমবাহের যে শ্রেণীবিভাগ, সেই শ্রেণীবিভাগে আমরা দেখেছি উপত্যকা হিমবাহ বা পার্বত্য হিমবাহ, মহাদেশীয় হিমবাহ এবং পাদদেশীয় হিমবাহ আছে। তাহলে আমরা এই অংশে এই প্রশ্নটি জ্ঞানমূলকের মধ্যেই পড়ে, অর্থাৎ আমরা কোন হিমবাহটি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত এটা আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা এখানে পার্বত্য হিমবাহের মধ্যে আমরা জানি যে আলাস্কার হুবার্ট একটা গুরুত্বপূর্ণ হিমবাহ। তাহলে ল্যাম্বার্ট এক্ষেত্রে হবে না, হুবার্ট এক্ষেত্রে উত্তরটিকে বেছে নিতে হবে। এবং সিয়াচেন ভারতের দীর্ঘতম হিমবাহ, এটাও পাদদেশীয় হিমবাহের মধ্যে পড়ে, মালাস্পিনা। তাহলে এখানে উত্তর নির্বাচনের ক্ষেত্রে আমরা এই উত্তরটাকে নির্বাচন করব, অর্থাৎ আলাস্কার হুবার্ট। আমরা পাঠ্যাংশে প্রথমেই যদি সঠিকভাবে নিবিড় পঠন করি তাহলে দেখে নেব যে এখানে বিভিন্ন ধরনের হিমবাহগুলি দীর্ঘতম, বৃহত্তম, দ্রুততম এই হিমবাহগুলির একটি পরিসংখ্যান দেওয়া আছে। এই পরিসংখ্যানগুলি আমাদেরকে মনে রাখতে হবে। তারপরে দ্বিতীয় যে প্রশ্ন, সেই দ্বিতীয় প্রশ্নে দেখো আলগা তুষারকণা দানাদার হয়ে যা সৃষ্টি হয়, অর্থাৎ
হিমবাহ তৈরির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার অংশের এটি প্রশ্ন। তাহলে প্রথমেই বুঝতে পারছি লেখা আছে ক্রেভাস, এখানে যদিও বানানটি একটু ভুল হয়েছে। ক্রেভাস, নেভে এবং ফিন, এই তিনটির মধ্যে আমরা বুঝতে পারছি ক্রেভাস হবে না। আর এই সাবলিমেশন যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাই হচ্ছে হিমবাহ সৃষ্টির প্রক্রিয়া। তাহলে হিমবাহ সৃষ্টির প্রক্রিয়ার কথা বলা হয়নি এখানে। আমাদেরকে প্রথম যে পর্যায় সেখানে নেভে, তারপরের যে পর্যায় দানাদার হওয়াস, এটা হচ্ছে ফিন। এই উত্তরটাকে আমরা বেছে নিতে পারি। তারপরে তৃতীয় প্রশ্ন, আবার একই জ্ঞানমূলক প্রশ্ন। ভারতের দীর্ঘতম হিমবাহ, এর উত্তর আগেই আমরা বলে নিয়েছি। গঙ্গোত্রী হবে না, জেমু হবে না, সেনখাবাবু হবে না, এটা হবে সিয়াচেন। অর্থাৎ এটি কারাকোরাম পর্বতে অবস্থিত। এই কারাকোরাম পর্বতে অবস্থিত সিয়াচেন ভারতের দীর্ঘতম হিমবাহ। পৃথিবীর দীর্ঘতম হিমবাহ, এক্ষেত্রে কোনো মেনশন করা হয়নি, পার্বত্য বা উপত্যকা, হিমবাহ এই সমস্ত কিছু বলা হয়নি, শুধু দীর্ঘতম বলা হয়েছে। তাই এখানে এগুলোর মধ্য দিয়ে থেকে আমরা উত্তরটাকে বেছে নিতে পারি সহজেই, ল্যাম্বার্ট। তারপরে চলে যাব পঞ্চম প্রশ্নে, যে মেরু অঞ্চলে তুষার ক্ষেত্রে বরফমুক্ত পর্বত শৃঙ্গগুলিকে কি বলে? অর্থাৎ মেরু অঞ্চলে যে হিমবাহ রয়েছে, এই পাদদেশীয় হিমবাহ, মেরু অঞ্চলের যে হিমবাহ মহাদেশীয় হিমবাহ, সেই মহাদেশীয় হিমবাহগুলি মেরু অঞ্চলের অনেক ক্ষেত্রেই উপরের যে অংশ সেটাতে বরফমুক্ত থাকে। পর্বত শৃঙ্গগুলি বরফমুক্ত থাকে, বরফযুক্ত নয়, বরফমুক্ত থাকে। এই বরফমুক্ত পর্বত শৃঙ্গগুলিকে আর একটি নির্দিষ্ট ভাষায়, অর্থাৎ যে এক্সকিমো ভাষা, সেই এক্সকিমো ভাষায় একটি বিশেষ নামে চিহ্নিত করা হয়। তাহলে এখানে আমরা যদি এই পাঠ্যাংশটি সঠিকভাবে পড়ে থাকি, তাহলে বুঝতে পারবো যে এখানে যে প্রথমে হিমকর্ত, ভার্ব, আইসোডোম এগুলো দেওয়া হয়েছে, এগুলো ভূমিরূপের অংশের মধ্যে পড়ে, এগুলো তো হবে না। এর যে শেষের যে অপশান রয়েছে নুনাটক্স, এখানে নুনাটক্স বা নুনাটক্স শব্দটা ব্যবহার করায়, এখানে অন্য বানানো থাকতে পারে এটা, এক্ষেত্রে এটি উত্তর হবে। যেমন মাউন্ট তাকাহি একটি নুনাটক্সের উদাহরণ। তারপরের যে প্রশ্ন, সমুদ্র উপকূল সংলগ্ন আংশিক জলমগ্ন হিমবাহ উপত্যকাকে কি বলে? অর্থাৎ এটিও একটি ভূমিরূপের প্রশ্ন। অর্থাৎ হিমবাহ সৃষ্ট ভূমিরূপ, অর্থাৎ যে উপকূলীয় অংশের যে ভূমিরূপ, উপকূলীয় অংশের যেখানে হিমবাহ রয়েছে, সেখানে এই ভূমিরূপগুলির মধ্যে জলমগ্ন হিমবাহ উপত্যকা। তাহলে হিমবাহ উপত্যকার মধ্যে এখানে ভ্যালি ট্রেনও কিন্তু এক ধরনের উপত্যকা, হিমদৌনীয় উপত্যকা, দুনও হচ্ছে উপত্যকা। এখানে কিন্তু এই উত্তরগুলোর মধ্যে আমাদেরকে এটা বেছে নিতে হবে ফিয়র্ড। আমরা নাম শুনেছি নরওয়ের সোগনে ফিয়র্ড, একটি গুরুত্বপূর্ণ ফিয়র্ড। তাহলে এই ফিয়র্ড হচ্ছে আর জলমগ্ন হিমবাহ উপত্যকা, অর্থাৎ সমুদ্র উপকূলীয় অংশে এই উপত্যকা সৃষ্টি হয়। এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরের যে প্রশ্ন, যে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে প্রান্ত গাবরেখায় সৃষ্ট ত্রিকোণাকার ভূমিভাগকে কি বলে? অর্থাৎ হিমবাহের সঞ্চয় কার্যের প্রভাবে যে সৃষ্ট ভূমিরূপ, সেই ভূমিরূপ থেকে আমাদেরকে এটা বোধমূলক প্রশ্নের মধ্যে পড়তে পারে। অর্থাৎ আমাদেরকে যদি আমরা জানি, সঠিকভাবে বিশ্লেষণ করতে পারি, আমাদের বোধ তৈরি হয়, তাহলে আমরা এই ভূমিরূপগুলির পার্থক্যীকরণের মধ্য দিয়ে সঠিক উত্তরটি বেছে নিতে পারব। নব একটি সঞ্চয়জাত ভূমিরূপ। কেটেল হ্রদ, এটি বৈবিধৌত সমভূমির মাঝে একটি গর্ত। পলল ব্যাজনী, এটা নদীতে তৈরি হয়, নদীর উচ্চ এবং মধ্যগতির সংযোগস্থলে। তারপরে আছে কেম, অর্থাৎ ত্রিকোণাকার ভূমিরূপ। ত্রিকোণাকার ভূমিরূপ অর্থাৎ কিছুটা বদ্বীপের মতো ভূমিরূপ, বদ্বীপ সদৃশ ভূমিরূপ হিমবাহের ক্ষেত্রে সৃষ্টি হয়। এটা অবশ্যই উত্তর হবে কেম। আমরা কেম উত্তরটাকে বেছে নিলাম। এইভাবে আমাদেরকে যখন অনেক ভূমিরূপগুলি থাকবে, সেই ভূমিরূপগুলির সম্পর্কে বোধ থাকলেই এই উত্তরটির আমরা পার্থক্যীকরণ করতে পারব। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, হিমবাহ উপত্যকা নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলে? তাহলে নদী দ্বারা যখন বিচ্ছিন্ন হয়, তখন দেখো এখানে যে অপশানগুলো দেওয়া আছে, এখানে বলা হচ্ছে ভ্যালি ট্রেন। ভ্যালি ট্রেন
জলবিভাজিকা, ব্যবচ্ছিন্ন জলবিভাজিকা, আবর্তরেখা। এই অপশানগুলি কোনটি হবে না, এটার উত্তর হবে ভ্যালিড রে। তাহলে আমরা এই উত্তরটাকে বেছে নিলাম, ভ্যালিড রে। তারপরের যে প্রশ্ন, সেই প্রশ্নটিও আর ভূমিরূপেরই প্রশ্ন। হিমশিড়ির মাঝে যে হ্রদ সৃষ্টি হয়, অর্থাৎ হিমশিড়ি হচ্ছে হিমবাহের সৃষ্ট একটি ভূমিরূপ। হিমশিড়ি তৈরি হয় বা হিমসোপান বলা হয়, সিঁড়ির একটি সমার্থক শব্দ হচ্ছে সোপান। তাহলে হিমশিড়ির মাঝে যে হ্রদ সৃষ্টি হয়, তাহলে এখানে যতগুলো দেওয়া হয়েছে, এই হিমদ্রোণী হচ্ছে উপত্যকা, বাকিগুলি কিন্তু হ্রদ। কেটেল হ্রদ এটি কিন্তু বহির্বিধৌত সমভূমিতে সৃষ্টি হয়। প্লায়া এটি সৃষ্টি হয় বায়ুর কার্যের প্রভাবে। হিমদ্রোণী হিমবাহ যে উপত্যকা, সেটা হিমদ্রোণী নামে চিহ্নিত, কিন্তু এখানে হ্রদ আছে, তাহলে সুন্দর উত্তর করতে পারি প্যাটার্নস্টার হ্রদ। এখানে সঠিক উত্তরটি বেছে নিলাম, প্যাটার্নস্টার হ্রদ। তার পরবর্তী যে প্রশ্ন, দুটি করি বা সার্ক, করি বা সার্ক একই ভূমিরূপ, আলাদা আলাদা বিভিন্ন ভাষায় বিভিন্ন নামকরণ থাকে, তার মধ্যে করি এবং সার্ক একই ভূমিরূপ। দুটি করি বা সার্ক এর সংযোগস্থলে তীক্ষ্ণ খাড়া শৈলশিরার ন্যায় অংশটিকে কি বলে? আমরা এই ভূমিরূপটিকে বুঝতে গেলে, যদি আমরা যে চেয়ারে বসি, হাতলযুক্ত চেয়ার, সেগুলোকে যদি পাশাপাশি অবস্থান করা যায়, এই চেয়ারের যে সংযোগস্থলের মধ্যে আমরা দেখি সেখানে একটা শৈলশিরার মতো একটা অংশ তৈরি হয়, সেই অংশটিকে কি বলে? তাহলে এখানে অপশান দেওয়া হয়েছে, এই দুটো অপশান ভুলবশত দেওয়া হয়ে গেছে, যে সার্ক এবং করি, এগুলো তো হবেই না, সহজেই বুঝতে পারছি। ক্র্যাগ অ্যান্ড টেল, ক্র্যাগ অ্যান্ড টেলও হিমবাহের সৃষ্ট ভূমিরূপ, কিন্তু এই ভূমিরূপটা হবে না, এর উত্তর হবে অ্যারিট বা অ্যারিটি, এরকম উচ্চারণ হয়, অ্যারিট, এই উত্তরটা করতে পারি। এখানে আরও অন্য কিছু অপশান থাকতে পারে, আমরা সঠিক উত্তরটা জানলে অবশ্যই এটা করে নিতে পারব। তারপরের একটি প্রশ্ন, যে পর্বতের গা, এখানে পর্বতের গা মানে উপত্যকা ধরে নিতে পারি, এবং হিমবাহের মধ্যে সৃষ্ট ফাটল বা গর্ত বলা যেতে পারে, কি বলে? এখানে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটার উত্তর ক্রেডাস হয়ে গেছে, এটা ক্রেভাস হবে, প্রিন্টিং মিস্টের জন্য ক্ষমাপ্রার্থী। ক্রেভাস, বার্গসুন্ড, গাবোরেখা, ঝুলন্ত উপত্যকা। তাহলে আমরা এগুলোর মধ্যে থেকে জানি যে বার্গসুন্ড হচ্ছে, আর হিমবাহের উপত্যকার সঙ্গে হিমবাহের যে উপরের যে হিমবাহ উপরের অংশের, তার যে গর্ত, সেই গর্তটা হচ্ছে বার্গসুন্ড, তো উলম্ব অংশ, উলম্বের যে গর্ত। আর ক্রেভাস হচ্ছে শুধুমাত্র পর্বতের উপরে যে বরফ রয়েছে, হিমবাহ রয়েছে, সেই বরফের ফাটল। তাহলে এটা ক্রেভাস হবে না, এটার উত্তর বার্গসুন্ডই হওয়া উচিত। তাহলে বার্গসুন্ডকে বেছে নিলাম। গাবোরেখা হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপ, ঝুলন্ত উপত্যকা হিমবাহের ক্ষয়কার্যের প্রভাবে একটি সৃষ্ট উপত্যকা, এগুলো হবে না, তাই বার্গসুন্ডকে বেছে নিন। এর পরের যে প্রশ্ন, হিমবাহ দ্বারা বাহিত বা সঞ্চিত পদার্থসমূহ আঁকাবাঁকা শৈলশিরার মতো সঞ্চিত হলে তাকে কি বলে? এই উত্তরটার একটি ক্লুতে বলি যে এখানে যে অপশানগুলি দেওয়া হয়েছে, আমরা ইংরেজির একটা বর্ণ জানি, যে বর্ণটি আর আঁকাবাঁকা আছে, অর্থাৎ আঁকাবাঁকা বর্ণ হচ্ছে এস। তাহলে সেই ভূমিরূপটা সহজেই বুঝে নিতে পারছি যে আঁকাবাঁকা শৈলশিরা মানে এখানে এসকার, এই ভূমিরূপটাকে আমরা উত্তর করে নিলাম। তারপরের যে প্রশ্ন, সেখানে চলে যাব, যে কোন ভূমিরূপকে বাস্কেট অফ এগ রিলিফ, অর্থাৎ ডিম ভর্তি ঝুড়ি বা রিলিফের জায়গায় এগ টোপোগ্রাফিও বলা থাকতে পারে। বাস্কেট ডিম ভর্তি ঝুড়ির আর ভূপ্রকৃতি বলা হয়। এটা খুবই সহজ প্রশ্ন, আমরা হিমবাহের সঞ্চয় কার্যের যে অংশ আছে, সেই অংশগুলো পড়লেই আমরা বুঝতে পারবো সেই ভূমিরূপটিকে বলে। রসেমতানি হবে না, বোল্ডার ক্লে হবে না, অবিন্যস্ত গাবেরেখা হবে না, এটার উত্তর হবে ট্রাম্বলি। তাহলে আমরা এর পরের যে প্রশ্ন, সেখানেও আবার পাচ্ছি হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপ হচ্ছে বহির্বিধৌত সমভূমি। বহির্বিধৌত সমভূমির মাঝে যে হ্রদ সৃষ্টি হয়, সেই হ্রদকে কি বলা হয়? বহির্বিধৌত সমভূমির মাঝে আগে বলেছি প্যাটার্নস্টার হ্রদ হিমশিড়িতে তৈরি হয়, ফিওর্ড একটি উপত্যকা, এই কাতারা এটি হচ্ছে একটি প্লায়ার উদাহরণ। সাহারাতে এই ধরনের, এই মিশরের সাহারা বা সাহারাতেও এই ধরনের নাম দেওয়া থাকে।
তাহলে কেটল হ্রদ এটির উত্তর হবে। এর বাংলা নাম হচ্ছে গোক্ষুর হ্রদ, গরুর যে খুর সেই রকম আকৃতির এই হ্রদটি হয় বহির্বিধৌত সমভূমির মাঝে। তাহলে এর উত্তর হবে কেটল হ্রদ। তারপরে হিমবাহ দ্বারা বাহিত ও ক্ষয়িত শিলাখণ্ড, শিলাখণ্ড বানান ভুল রয়েছে, শিলাখণ্ডগুলিকে বলে ডামলিন হবে না সঞ্চয়জাত ভূমিরূপ, গাব্যরেখাও সঞ্চয়জাত একটা ভূমিরূপ, নব সঞ্চয়জাত ভূমিরূপ। এখানে যে ভূমিরূপগুলো হবে এটাও সঞ্চয়জাতের মধ্যে পড়ে, কিন্তু এর উত্তর হবে বোল্ডার ক্লে, অর্থাৎ বাহিত এবং ক্ষয়িত শিলাখণ্ড হচ্ছে বোল্ডার ক্লে। তারপরে যে আমরা এই 15টি প্রশ্ন এই হিমবাহ অংশ থেকে আর বেছে নিলাম। এই 15টি প্রশ্ন আমাদেরকে ভালোভাবে বুঝতে গেলে পাঠ্যাংশের অংশে যে হিমবাহের ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্য এবং হিমবাহ সম্পর্কিত আরও আনুষঙ্গিক যে প্রশ্ন সেগুলিকে যদি ভালোভাবে নিবিড় পঠন করি তাহলে আমরা এইভাবে এই উত্তরগুলিকে নির্বাচন করতে পারব। পরবর্তীকালে এই প্রশ্নগুলির জন্য আমরা নিবিড় পঠনের জন্য কিছু স্টাডি ম্যাটেরিয়ালস দেওয়ার চেষ্টা করব, সেগুলিকেও পড়েও আমরা সহজেই এমসিকিউ এর উত্তর কীভাবে করা যায় তার মত বিনিময় করব। এর পরবর্তী যে অংশ সেই পরবর্তী অংশটা আমরা এই কালাংশের মধ্যেই করব, সেটা বায়ুর কার্যের প্রভাবে সৃষ্ট ভূমিরূপ। চলো প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা চলে যাব বায়ুর কার্যের প্রভাবে সৃষ্ট ভূমিরূপ থেকে যে এমসিকিউ প্রশ্ন হয় বা বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন হয় সেখানে চলে যাব। প্রথম যে প্রশ্ন আছে অর্থাৎ মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কি বলে? আমরা এর আগে একটা ভিডিওতে মরু অঞ্চলের বায়ু এবং জলধারার কার্যের প্রভাবে সৃষ্ট ভূমিরূপ পড়িয়েছিলাম। সেই অংশটিও যদি আমরা দেখি তাহলে এই অংশের মধ্যে আমরা সেই ধারণা পেয়ে যাব। আমরা পাঠ্যাংশ থেকেও সঠিকভাবে যদি আমরা পড়ে থাকি নিবিড় পঠন তাহলে এর উত্তর আমরা প্রথমেই বুঝতে পারছি যে এটি গিরিখাত, এটা নদীর প্রভাবে সৃষ্ট ভূমিরূপ। ফিয়র্ড এটি হিমবাহের প্রভাবে সৃষ্ট ভূমিরূপ। ভ্যালি ট্রেন এটি হিমবাহ এবং হিমবাহ নদী দ্বারা বিচ্ছিন্ন উপত্যকা, এর আগেই এর প্রশ্নে ছিল। তাহলে এই প্রশ্নগুলি হবে না, এর উত্তর হবে ওয়াদি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে যে প্রশ্ন চলমান বালিয়াড়িকে থর মরুভূমিতে কি বলে? এবারে এক একটি ভূমিরূপগুলিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আর চিহ্নিত করা হয়। এখানে থর মরুভূমিতে আর এটিকে বলে ধ্রিয়ান। এখানে ধ্রিয়ান বানানটা একটু ভুল রয়েছে, ধৈর্যফলা রস্যই অন্তস্থ একটা দন্তন্য এই বানানটাই লেখা হয়, বানানটি সংশোধন করে নেবে। তো চলমান বালিয়াড়িকে বলা হয় ধিয়ান। শিব, কাশি বা বারখান এগুলো হবে না। তারপরে আসছি যে প্রস্তরময় অমসৃণ মরুভূমি। আমরা বইয়ের প্রথমেই পেয়ে যাব যে শিলাময় মরুভূমি, শিলাময় মরুভূমিকে বলে হামাদা। বালুকাময় মরুভূমি, বালুকাময় মরুভূমিকে বলা হয় রেগ। আর প্রস্তরময় মরুভূমি এটাকে বলা হয় আর্ক। আর ভেন্টিফ্যাক্ট হচ্ছে একটি ভূমিরূপ, যে ভূমিরূপটি আর বাজিল নাটের মতো একটা ভূমিরূপ, অর্থাৎ একদিকটি সুচালো এবং মসৃণ হয় বায়ুপ্রবাহের জন্য। তাহলে যে আমরা প্রথম অংশেই এই অংশে আমরা দেখে নিতে পারবো যে পাঠ্যাংশে আমরা প্রথমেই পাই যে বালুকাময় মরুভূমি, বালুকাময় মরুভূমি সাহারাতে বা আরবে আর্ক নামে পরিচিত। প্রস্তরময় মরুভূমি আলজেরিয়াতে রেগ নামে পরিচিত, লিবিয়াতে সেরিন নামে পরিচিত এবং শিলাময় মরুভূমি হামাদা নামে পরিচিত। তাহলে এখানে প্রশ্ন আছে প্রস্তরময় অমসৃণ মরুভূমি, তাহলে এখানে অবশ্যই উত্তর আমরা এটা রেগ করতে পারি। তাহলে প্রস্তরময় অমসৃণ মরুভূমি এর উত্তর রেগ নিতে পারি। হামাদা শিলাময় মরুভূমি, আর বালুকাময় মরুভূমি। তাহলে এরপরে যে অংশ প্রশ্ন মরুপ্রান্তরের কঠিন শিলায় গঠিত অনুচ্চর টিলাগুলিকে কি বলে? মনাডঙ্ক জানি আমরা নদীর ক্ষয়চক্রের প্রভাবে সৃষ্ট ভূমিরূপ। নব হিমবাহের প্রভাবে সৃষ্ট ভূমিরূপ। রসেমতানে হিমবাহের সৃষ্ট ভূমিরূপ। এখানে ইনসেল বার্চ দুবার প্রিন্টিং করা হয়ে গেছে। ইনসেল বার্চ মরুপ্রান্তরের কঠিন শিলায় অনুচ্চর টিলা, এগুলি বিভিন্ন আকৃতির হলে বিভিন্ন নামে পরিচিত হয়, আমরা জানি। সেগুলো আমাদেরকে জেনে নিতে হবে। যেমন কাসেল কপিচ একটি ইনসেল বার্চের এক ধরনের কাসেল কপিচ হচ্ছে গোলাকার আকৃতির ইনসেল বার্চ।
তাহলে তার আকৃতি অনুযায়ী আবার বিভিন্ন ধরনের নাম আছে। তাহলে মরুপ্রান্তরে কঠিন শিলায় গঠিত অনুচ্চ টিলাগুলিকে বলা হচ্ছে ইনসেলবার্জ। তারপরের প্রশ্নে চলে যাব। মরু ক্ষয়ের শেষ সীমা। আমরা নদীর ক্ষয়ের শেষ সীমা জানি যে সমুদ্র সমতল। এখানে পেডিমেন্ট তল বাজাদা সমতল দেওয়া হয়েছে। মরু অঞ্চলের নিম্নতম অংশ হচ্ছে প্লায়া। তাহলে এখানে উত্তর বেছে নিতে পারি প্লায়া। যদি ভৌম জলস্তর দেওয়া থাকতো তাহলেও সেই উত্তর আমাদেরকে নিতে হতো। এখানে যেহেতু প্লায়াও দেওয়া আছে তাই প্লায়া উত্তরটি বেছে নিতে হবে। তারপরের যে প্রশ্ন, বায়ুর গতিপথের সমান্তরালে গঠিত বালিয়াড়ি। তাহলে সমান্তরাল বালিয়াড়ির বিভিন্ন ধরনের শ্রেণী রয়েছে, সেই শ্রেণীগুলোই এখানে বিকল্পতে দেওয়া আছে। আমি সঠিক উত্তরে চলে যাব যে শিব মানে তরবারি, আরবি শব্দ তরবারির মতো, আর বালিয়াড়ি অর্থাৎ সমান্তরালে গঠিত হয়, এর উত্তর হবে শিব। তারপরের যে প্রশ্ন, অর্ধচন্দ্রাকৃতির বালিয়াড়ি। এই অর্ধচন্দ্রাকৃতির বালিয়াড়ি কী নামে পরিচিত? অর্ধচন্দ্রাকৃতি এখানে পড়লাম সমান্তরালে গঠিত বালিয়াড়ি হচ্ছে শিব, এবং অর্ধচন্দ্রাকৃতির বালিয়াড়ি হচ্ছে বারখান। এই দুটি ভূমিরূপ খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায়শই এখান থেকে প্রশ্ন আসে, সেদিকে আমরা নজর রাখব। তারপরে বায়ু এবং জলাধারার মিলিত কার্যের প্রভাবে সৃষ্ট পাদদেশীয় ভূমিভাগকে কি বলে, বা ভূমিকে কি বলে? আমরা বায়ু এবং জলাধারার কার্যের প্রভাবে সৃষ্ট ভূমিরূপ যদি পড়ি তাহলেই বুঝতে পারবো যে পাদদেশীয় ভূমিরূপ মানেই হচ্ছে পেডিমেন্ট। পাদদেশীয় কথাটি এই পেডিমেন্ট শব্দটাকেই প্রকাশ করে। তাহলে এর উত্তর পেডিমেন্ট। তাহলে বায়ু এবং জলাধারার মিলিত কার্যের পাদদেশীয় ভূমিভাগ হচ্ছে পেডিমেন্ট। তারপরে যে প্রশ্ন, যে পেডিমেন্টের নিচের অংশে সৃষ্ট সমভূমিকে কি বলে? তার মানে পেডিমেন্টের পরের যে অংশ সমভূমি, এই লোয়ের সমভূমি হবে না, এটা বায়ুর সঞ্চয়জাত সমভূমি। শুধু হোয়াংটু এটিও লোয়ের সমভূমির, অর্থাৎ হোয়াংহো অববাহিকার যে সমভূমি সেটি এই হোয়াংটু সমভূমি নামে পরিচিত। এটা হবে না, প্লায়া তো হবেই না। তাহলে আমরা এইখানটা উত্তর বেছে নিতে পারি বাজাদা। তাহলে বায়ু এবং জলধারার কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির মধ্যে পেডিমেন্ট, বাজাদা উল্লেখযোগ্য, প্লায়া, ওয়াদি উল্লেখযোগ্য। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, বড় প্রশ্নের ক্ষেত্রে এগুলো পড়ে থাকে। তারপরের প্রশ্ন, রাজস্থানের ছোট বড় গর্তগুলিকে কি বলে? লবণাক্ত জলের যে রাজস্থানের থর মরুভূমিতে, এখানে আরও ক্লারিফিকেশন দিলে ভালো হতো। রাজস্থানের যে থর মরুভূমি রয়েছে সেখানে যে ছোট বড় যে গর্ত, সেই গর্তগুলিকে কি বলে? এখানে সবগুলি আর লবণাক্ত জলের যে সৃষ্ট হ্রদ বা গর্ত তারই নমুনা দেওয়া আছে। সেগুলি যেমন কাতারা মিশরের নামে পরিচিত, বোলসন মেক্সিকোয়, শর্টস হচ্ছে আফ্রিকায়। তাহলে ভারতে এটা হচ্ছে ধান নামে পরিচিত, বা রাজস্থানের থর মরুভূমিতে ধান নামে পরিচিত। তারপরের যে প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি? আমরা জানি যে সাহারা হচ্ছে পৃথিবীর বৃহত্তম মরুভূমি। সাহারা আফ্রিকা মহাদেশের প্রায় 40% অংশ জুড়ে এই মরুভূমি অবস্থান করছে। তাহলে বাকি মরুভূমিগুলোর তুলনায় এটি বৃহত্তম। তাহলে এরপরের যে প্রশ্ন, লোয়ের সমভূমি কোথায় দেখা যায়? লোয়ের সমভূমি দেখা যায়, আমরা জানি যে হোয়াংহো অববাহিকা দেওয়া আছে, আমুর অববাহিকা দেওয়া আছে, নীলনদ অববাহিকা দেওয়া আছে, এবং ইয়াংসি কিয়াং অববাহিকা দেওয়া আছে। আমরা জানি লোয়ের সমভূমির সৃষ্টি হয় গোবি মরুভূমি থেকে, যে হলুদ রঙের বালি সেটা উড়ে গিয়ে আর চীনের ইয়াংসি কিয়াং অববাহিকাতে এই সমভূমিটি সৃষ্টি করে। তাহলে এর উত্তর হবে, আর এখানে হোয়াংহো অববাহিকাতে আর এই যে মরুভূমি সৃষ্টি হয় সেটাই এখানে উত্তর করতে হবে, হোয়াংহো অববাহিকা। তাহলে লোয়ের সমভূমির যে অংশ হোয়াংহো অববাহিকায়, আর এই বালি সঞ্চিত হয়ে লোয়ের সমভূমি সৃষ্টি করে। তাহলে লোয়ের সমভূমি আমরা জানি, লোয়েস কথার অর্থ হচ্ছে স্থানচ্যুত বস্তু। তাহলে এই যে প্রশ্ন, এই প্রশ্নটা সহজেই উত্তর নির্বাচন করতে পারলাম। তারপরের যে প্রশ্ন, দুটি শিব বালিয়াড়ির মধ্যবর্তী অঞ্চলকে কি বলে? তাহলে শিব বালিয়াড়ি এর আগের প্রশ্নেও ছিল যে তরবারি সদৃশ অংশকে শিব বালিয়াড়ি বলা হয়।
সমান্তরালে অবস্থিত হয়। মাঝের যে অংশ সেটাকে বলা হয় করিডর। তারপরের প্রশ্ন, শুষ্ক প্লায়ার উপরিভাগে চকচকে লবণ দ্বারা আবৃত থাকলে তাকে কি বলে? আগের যে অপশানগুলো বিশ্লেষণ করলাম, বোলসন, ধান, শর্টস, এখান থেকে বুঝতে পেরেছি এই উত্তরগুলি হবে না। লবণ দ্বারা আবৃত যে অংশ এটাকে বলে অ্যালকালি ফ্ল্যাট। তারপরের যে প্রশ্ন, থর মরুভূমির প্রসার রোধের জন্য সেন্ট্রাল এরিড জোন রিসার্চ ইনস্টিটিউশন স্থাপন করা হয়েছে, অর্থাৎ ভারতের মরুভূমি গবেষণাগার কেন্দ্র এইটি রয়েছে। আর জয়সলমীর, জয়পুর, যোধপুর, বিকানির দেওয়া আছে, এর উত্তর হবে যোধপুর। তাহলে এখান থেকে আমরা যে প্রশ্নের উত্তরগুলো করার চেষ্টা করলাম সেই প্রশ্নগুলি আমরা যদি আবার বাড়িতে অভ্যাস করি যথাযথভাবে, তাহলে এই উত্তরগুলি আমরা সহজেই পরীক্ষাতে দিতে পারবো, লিখতে পারবো এবং সহজেই আমাদের নম্বর পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলি আবার অন্য অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা বিশ্লেষণ হবে। সকলেই দেখতে থাকো, সকলেই ভালো থাকো, এই আশা রেখে আমি আজকের ভিডিও শেষ করলাম।